করোনার প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগীই এখন অন্য রোগের। দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবার শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্যসেবা এখন ঘর থেকেই সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বার, এবং ফেসবুকে আপনার সমস্যার সমাধান জানতে কমেন্টসে জানাতে পারেন আমাদের। আপনাদের সাথে থাকছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে থাকছেন ডক্টর শেখর কুমার মণ্ডল, কনসালটেন্ট কার্ডিওলজি, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল। ডক্টর শেখর, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ডক্টর শেখর, আমরা দেখছি যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সাথে মৌসুমও পরিবর্তন হচ্ছে এবং চলছে করোনা মহামারী, মানে একটা হিমশিম অবস্থা। এই অবস্থায় আলোচনা আসলে শুরুই করতে চাই আজ যে কিভাবে আমরা ডেঙ্গু, সিজনাল ফ্লু এবং এই যে করোনার যে উপসর্গগুলো কিভাবে আলাদা করতে পারবো। টুম্পা, আপনি জানেন যে সারা পৃথিবীতে উহানে যখন ডিসেম্বরে করোনা ভাইরাসের উৎপত্তি হলো, তারপর থেকে কিন্তু একে একে মোর দ্যান 200 কান্ট্রি এফেক্টেড হলো করোনা ভাইরাস দিয়ে। বাংলাদেশে 8ই মার্চ করোনা ভাইরাসের যে আমরা প্রথম কেসটা পেলাম, তারপর থেকে কিন্তু আমরা মিনিমাম অনেকগুলো কেস কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, এবং আমাদের ক্যাজুয়ালিটি কিন্তু কম না। সুতরাং এই যে করোনা ভাইরাস এফেক্টেড পিপল সাথে করোনা ভাইরাস যে সিমটম, এই সিমটমের সাথে কিন্তু আসলে যে সিজনাল ফ্লু প্লাস ডেঙ্গুর কিছু কিছু সিমটম কিন্তু ওভারল্যাপ করে যাচ্ছে। এখন সিজনাল ফ্লুর সাথে করোনা ভাইরাসের যে পার্থক্য, করোনা ভাইরাসের সাথে ডেঙ্গুর কি পার্থক্য, এগুলো আসলে আমাদের পার্থক্য করতে হবে। পার্থক্য যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ডিজিজটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং আমাদের ম্যানেজমেন্ট করা সুবিধা হবে। যেমন করোনা ভাইরাসে কিন্তু মেন সিমটম যেটা হচ্ছে, সেটা জ্বর হচ্ছে পেশেন্টের, জ্বরের সাথে কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, এবং ইনফ্লুয়েঞ্জাতে যে জিনিসটা থাকে, জ্বরের সাথে কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে রানি নোজ থাকে, এবং পেশেন্টের কিন্তু এই কাশি নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ করোনা ভাইরাস এবং যে সিজনাল ইনফ্লুয়েঞ্জা, এগুলো মোটামুটি সিমটমস কিন্তু একই। এক্ষেত্রে কিন্তু আসলে পার্থক্য করা যায় না। করোনা ভাইরাসে কিছু সিমটমস আছে যেটাগুলো আমরা একটা স্পেসিফিক সিমটমস হিসেবে আসলে আমরা দেখতে পাচ্ছি এখন, যেটা হচ্ছে যে অনেক পেশেন্ট আমাদেরকে এসে বলছে যে তারা খাবারের স্বাদ পাচ্ছে না, তাদের নাকের ঘ্রাণ তারা হারিয়ে ফেলছে। এই ধরনের যে সিমটমস গুলো আসলে করোনা ভাইরাসের দিকে বেশি যাচ্ছে। পাশাপাশি তো যেগুলো জ্বর, শ্বাসকষ্ট এবং শুকনো কাশি, এগুলো তো আছেই। আর সিজনাল ফ্লু যেগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে যেগুলো হচ্ছে, তার সাথে যে করোনা ভাইরাসের যে ডিফারেন্স, যেটা হচ্ছে সিজনাল ফ্লু কিন্তু এত ক্রিটিক্যাল ডিজিজ করে না, যেটা করোনা ভাইরাস দিয়ে ক্রিটিক্যাল ডিজিজ গুলো হচ্ছে। এবং এই করোনা ভাইরাসের যে ক্রিটিক্যাল ডিজিজ গুলো হচ্ছে, এই পেশেন্ট গুলো কিন্তু কিছু সংখ্যক পেশেন্টকে কিন্তু আমাদেরকে খুব কেয়ারফুলি আমাদেরকে হ্যান্ডলিং করতে হচ্ছে। পাশাপাশি আইসিইউর প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। আর ডেঙ্গুর সাথে যে করোনা ভাইরাস ডিজিজের মেন পার্থক্য যেটা হচ্ছে, ডেঙ্গুতে কিন্তু অ্যাবডার্টলি ফিভারটা রাইজ করে, অর্থাৎ খুব দ্রুত জ্বরটা চলে আসবে, সাথে রেক্টো অরবিটাল পেন, চোখের নিচে ব্যথা হয়, বডি এক থাকে, এবং মাংস এবং হাড়ের ব্যথা নিয়ে আসলে ডেঙ্গু রোগী বেশি প্রেজেন্ট করে। ডেঙ্গুতে কিন্তু র্যাশটা খুবই কমন, যেটা কোভিডেও হয়, কিন্তু কোভিডে বাচ্চাদের র্যাশটা হয় কাউসাইক ডিজিজের সাথে, যেটাকে রিলেশনে আমরা বলছি। কিন্তু ডেঙ্গুর সাথে এটার মেন পার্থক্য যেটা হচ্ছে যে ডেঙ্গু কিন্তু মশার কামড় দিয়ে হচ্ছে, আর এটা কিন্তু আসলে হাসি কাশির মাধ্যমে এই অসুখটা যে কোভিড-19 এটা কিন্তু ছড়াচ্ছে। ডেঙ্গুতে কিন্তু আমাদের সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিলেই হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট। আর এখানে এই যে আমাদের কোভিড-19 এক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক সময় যেহেতু এটা কোভিড নিউমোনিয়া তৈরি করে ফেলছে, অর্থাৎ ক্রিটিক্যাল ইলনেসের দিকে চলে যাচ্ছে, এবং এই ক্রিটিক্যাল ইলনেসটাকে অ্যাড্রেস করে আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হচ্ছে। ফলে কোভিড-19 যেহেতু এটা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি করছে, সারা পৃথিবীর মানুষ এখানে এফেক্টেড, সুতরাং এটাকে আমাদের কনসেন্ট্রেশন বেশি দিচ্ছি। আর এই যে কোভিড এর সাথে যদি ডেঙ্গুর কো-ইনফেকশনটা হয়, তখন কিন্তু আসলে আমাদের ম্যানেজমেন্টে আমাদেরকে একটু হিমশিম খেতে হবে, বিকজ হচ্ছে যে আমাদের যে ডেঙ্গুর ম্যানেজমেন্ট শুধুমাত্র ফ্লুইড দিলেই কিন্তু এখানে হচ্ছে। আর এই যে কোভিড এর ম্যানেজমেন্ট করতে গেলে, কোভিড যেহেতু থ্রোম্বোএমবোলিক ম্যানিফেস্টেশন করে, রক্ত জমাট বেঁধে ফেলে, সুতরাং রক্ত পাতলা করার ওষুধ আমাদেরকে এখানে দিতে হয়। আবার রক্ত পাতলা করার ওষুধ যদি আমরা দিই, সেক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন কিন্তু বেড়ে যেতে পারে। অর্থাৎ ডেঙ্গু এবং কোভিড একসাথে যদি কোনো পেশেন্টের আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট করতে গিয়ে আসলে আমাদেরকে অনেক বিচক্ষণতা পরিচয় দিতে হবে। তার মানে আপনার কথা তাহলে যে করোনা এবং ডেঙ্গুর যে ট্রিটমেন্ট সেটি সম্পূর্ণ ভিন্ন এবং একদম কন্ট্রাডিক্টরি। সেক্ষেত্রে আপনারা এরকম কোনো পেশেন্ট কি পেয়েছেন কিনা এখনো পর্যন্ত যে কোভিড এবং ডেঙ্গু একসাথে হয়েছে? সৌভাগ্যক্রমে কিন্তু আমরা ডেঙ্গু এবং কোভিড ইনফেকশনের যে কো-ইনফেকশন পেশেন্ট আমরা বাংলাদেশে কিন্তু এখনো অত বেশি পাই নাই। আমরা কিন্তু আসলে খুবই কম কয়েকটা কেস আমরা 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 দেখেছি এ পর্যন্ত যে ডেঙ্গু এবং কোভিড নিয়ে এসছে।
কিন্তু জি যে অনেক বেশি পরিমাণের পেশেন্ট যে ডেঙ্গু এবং কোভিড একসাথে আসছে এটা কিন্তু আসলে জি আমরা দেখছি জি না। ডক্টর শেখর আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, এরই মাঝে আমরা তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, নমস্কার স্যার। দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করুন। স্যার বলতে জেনারেল থেকে রিসেপশন থেকে বলতেছি, প্রিয়াঙ্কা। আচ্ছা প্রিয়াঙ্কা বলুন। স্যার আমি বলতে চাচ্ছি এখনকার যে ডেঙ্গুটা বৃদ্ধি পাচ্ছে এখন, করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য আমরা কি করতে পারি? প্রিয়াঙ্কা আপনার কথা আমরা বুঝতে পারছি না, আপনি টিভি সেটের ভলিউমটি কমিয়ে নিন, তারপর আবার প্রশ্নটি করুন। জি জি অবশ্যই। হ্যাঁ বলছি এখন তো ডেঙ্গু মশাটা একটু বৃদ্ধি পাচ্ছে বেশি অনেক। হ্যাঁ এখন আমাদের পাশাপাশি হচ্ছে করোনার জন্য জ্বর সর্দি ঠান্ডা এগুলো হচ্ছে। এখন ওই ডেঙ্গুর পাশাপাশি আমাদের যে জ্বরের প্রবলেমটা এগুলো কিভাবে সমাধান করতে পারি? আপনি ডেঙ্গুর বিষয়টি জানতে চাচ্ছিলেন, আমরা এই বিষয়ে আলোচনা করতে থাকবো। আপনার দর্শক থাকুন আমাদের সাথে, আপনি দেখতে থাকুন প্রোগ্রামটি, আপনারা নিশ্চয়ই এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। ডক্টর শেখর আপনিও আমাদের সাথে থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি ডক্টরস অন কলে। স্বাগত জানাচ্ছি আবারও ডক্টরস অন কলে। আজ আমাদের সাথে আছেন ডক্টর শেখর কুমার, কনসালটেন্ট কার্ডিওলজি, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল। ডক্টর শেখর আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাবার আগে একজন দর্শক কল করেছিলেন এবং আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম। ডেঙ্গু নিয়ে একটু জানতে চাই, তিনিও জানতে চাইছিলেন যেমন যে ডেঙ্গু হলে আগে জ্বর অনেক বেশি হলো, বর্তমানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তেমন জ্বর পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি কেন ঘটছে? আচ্ছা, ডেঙ্গু আসলে প্যাটার্ন তো অনেক ডিজিজের চেঞ্জ হচ্ছে। এক এক পেশেন্ট মানে এক এক বছর এক এক ভাবে ডেঙ্গু প্রেজেন্ট করছে। কিন্তু ডেঙ্গুতে যে জিনিসটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে ডেঙ্গুতে কিন্তু জ্বরের পাশাপাশি কিন্তু প্রচন্ড বডি এক থাকে এবং চোখের নিচে ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে। এই ধরনের সিম্পটমস গুলো নিয়ে ডেঙ্গু কিন্তু প্রেজেন্ট করে। আর ডেঙ্গুতে র্যাশ থাকে, ডেঙ্গুতে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, চোখে দেখা যায় চোখটা লাল হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য অন্য ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসলে ডেঙ্গু কিন্তু আমাদেরকে প্রেজেন্ট করে। সুতরাং ডেঙ্গুর সাথে কিন্তু অন্য অসুখের কিন্তু একটা বেসিক পার্থক্যটা আছে। ডেঙ্গু হেমোরেজিক ম্যানিফেস্টেশন নিয়ে আসে, অর্থাৎ ডেঙ্গুতে কিন্তু ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, রক্তক্ষরণ হয়। এটা কিন্তু ডেঙ্গুর একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, যেটা অন্য অসুখে কিন্তু এটা থাকে না। এবং আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে ডেঙ্গু হলে কখন একজনের অবস্থা গুরুতর হয়ে উঠছে এবং কখন তাকে আমরা হসপিটালে নিচ্ছি? আচ্ছা, ডেঙ্গুতে যদি কোনো পেশেন্টের আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা বলি সেটা করে দেখি যে ডেঙ্গু যদি প্ল্যাটলেট কাউন্ট যদি কমে যায়, অর্থাৎ প্ল্যাটলেট যেটা অনুচক্রিকা, এটা হচ্ছে যে আমাদের রক্তক্ষরণ হওয়া থেকে মানে আমাদের বডিটাকে প্রোটেক্ট করে। যদি এটা কমে যায় এবং কমতে কমতে যদি এটা 20,000-এর নিচে চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, অর্থাৎ পেশেন্টের ব্লিডিং চান্স কিন্তু বেড়ে যায়। অর্থাৎ রুগীকে আমরা যদি হসপিটালে রাখি তাহলে আমরা একটা সেফ নিরাপদ স্থান তাকে আমরা রাখলাম। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তার যে ফ্লুইড ম্যানেজমেন্টের পাশাপাশি, অর্থাৎ তাকে স্যালাইন দেওয়ার পাশাপাশি অন্যান্য রক্তে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টকে দিতে পারবো। এই জন্য আমাদের স্পেসিফিক্যালি আসলে ওইভাবে বলা নেই যে কখন আমরা রুগীটাকে হসপিটালাইজড করব। এখানে অনেকগুলো প্যারামিটার আছে। পেশেন্টের আমরা কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার দেখি, ব্লাড সুগার দেখি, এখানে অ্যাসিডোসিস হচ্ছে কিনা এটা দেখা হয়, এবং পেশেন্টের প্ল্যাটলেট কাউন্ট কতটা দেখা হয়। দেখার পরে যদি মনে করি যে আমরা একটা হসপিটালে ভর্তি করার দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই সাজেশন দেবো পেশেন্টকে হসপিটালে ভর্তি করা। তবে যদি কেউ রক্তের ব্লাড টেস্ট করার পরে যদি দেখে প্ল্যাটলেট কাউন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এটা 30,000 এবং 20,000 নিচে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হসপিটালাইজড হতে হবে। এবং ডেঙ্গুর ক্ষেত্রে কি কোনো এজ কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে কিনা? যেমন কোভিডের ক্ষেত্রে আমরা দেখছি ইয়াংদের কিন্তু আসলে খুব বেশি এফেক্ট করছে না কোভিড, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কি কোনো এজ আছে যে যেটা বড় ফ্যাক্টর হতে পারে, কম এজে এফেক্ট করতে পারে, কম এরকম কিছু বিষয় কি আছে? দেখুন, যে কোনো ডিজিজের ক্ষেত্রে সবচেয়ে মানে মেইন যে কথাটা বলা হয় যে এক্সট্রিম এজ, অর্থাৎ ছোট বাচ্চার থেকে বাচ্চা এবং বয়স্ক যারা তারা কিন্তু ভালনারেবল যে কোনো ডিজিজের ক্ষেত্রে, এবং ডেঙ্গু কিন্তু ব্যতিক্রম নয়। সুতরাং এদের ম্যানেজমেন্ট প্যাটার্নটা এদের আসলে ভিন্ন হয় এবং এদেরকে অনেক কশাসলি মেটিকুলাসলি ম্যানেজ করতে হয়। সুতরাং এই এজ গ্রুপ যারা একদম অল্প বয়স এবং যাদের একদম বৃদ্ধ বয়স, তাদেরকে কিন্তু আমরা মানে এক্সট্রা অ্যাটেনশন আমরা নিই। পাশাপাশি যদি তাদের ক্রনিক কোনো ডিজিজ থাকে, অর্থাৎ হার্টের অসুখ আছে, ফুসফুসের দীর্ঘমেয়াদী অসুখ, অ্যাজমা, সিওপিডি, কিডনির অসুখ আছে, তার লিভার ফেলিওর আছে, এই ধরনের যে রোগীগুলো,
সেগুলোকে কিন্তু আমাদেরকে স্পেশাল অ্যাটেনশন নিয়ে ভর্তি করতে হবে। হার্টের অসুখের কথাই যখন বললেন তখন আপনার কাছে সেই বিষয়ে একটু জানতে চাইবো যে বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি তো হচ্ছে হার্ট অ্যাটাক। বলা হয় বিশ্বে 1/3 মৃত্যুর জন্য এই হার্ট অ্যাটাক দায়ী। তাহলে হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো, প্রাথমিক উপসর্গগুলো কি ধরনের হয় সেই বিষয়ে একটু জানতে চাইবো এখন আপনার কাছে। কিংবা হার্টের অসুখগুলো আসলে বিভিন্নভাবে প্রেজেন্ট করে। আমরা হার্ট ডিজিজের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। আমরা যেটা সারা পৃথিবী যেটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। তার ভিতরে সবচেয়ে কিছু মডিফাইবল ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, আর কিছু নন মডিফাইবল ফ্যাক্টর আছে সেগুলো পরিবর্তন করা যায় না। যেমন বয়স, যাদের বয়স 55 বছরের বেশি তাদের কিন্তু হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের পুরুষদের বেশি থাকে মহিলাদের তুলনায়। আবার যাদের হাইপারটেনশন আছে, যাদের ডায়াবেটিস আছে, যারা স্মোকার, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের কিন্তু আমরা ইনডিপেন্ডেন্টলি এগুলো হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা ধরে নিই। সুতরাং এই যে যাদের যদি এই ধরনের আমি যেগুলো বললাম যে হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকার, যাদের কোলেস্টেরল মাত্রা বেশি, এদেরকে কিন্তু আমাদের মানে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এইসব রোগীগুলো সাধারণত বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং বুক ধড়ফড় করা যেটা বলে, অল্পতে অনেক বেশি মানে যার পরিশ্রম হয়ে যায়, অল্পতে জি। হাঁপিয়ে ওঠে যেটা বলি আমরা, ফ্যাটিক যেটা বলি, এসবগুলো নিয়েই কিন্তু হার্টের অসুখগুলো আসলে প্রেজেন্ট করে ইসকেমিক হার্ট ডিজিজ। আমরা এই হার্ট ডিজিজ নিয়ে আরো কিছু জানতে যাবো আপনার কাছে, কিন্তু একটা বিরতি থেকে এসে ডক্টর জন কল থেকে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের আবারও ডক্টর জন কলে। আমাদের সাথে ডক্টর শেখর কুমার মণ্ডল আমাদের সাথে আছেন। ডক্টর শেখর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। হার্ট ডিজিজ নিয়ে কথা বলছিলাম, এই পর্যায়ে কিছু কমন বিষয় নিয়ে জানতে চাই। হার্ট ডিজিজ সম্বন্ধে মানুষ সাধারণত জানতে চায় যে এটা কি জেনেটিক্যালি ক্যারি করতে পারে কিনা, কেউ হার্ট ডিজিজ জেনেটিক্যাল রিজন থাকতে পারে কিনা। তুমি কোশ্চেনটা আবার করবেন একটু কাইন্ডলি? উত্তরাধিকার সূত্রে কেউ হৃদরোগ বহন করতে পারে কিনা বা আক্রান্ত হতে পারে কিনা, এটি একটি সাধারণ প্রশ্ন, আপনার কাছে এটাও জানতে চাই একটু। আচ্ছা, দেখুন, উত্তরাধিকার সূত্রে আসলে এইভাবে হার্ট ডিজিজ গুলো এইভাবে হয় না। কিন্তু যদি পারিবারিক ভাবে যদি কোলেস্টেরল মাত্রা যদি বেশি থাকে, এটাকে বলা হয় ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোলিমিয়া, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এটা রিস্ক ফ্যাক্টর কোলেস্টেরল হার্ট ডিজিজের, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক সূত্রে কিন্তু এই হার্ট ডিজিজ গুলো চলে আসতে পারে। পাশাপাশি হার্ট ডিজিজ কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল। আমি যেগুলো বললাম যে রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টর গুলো যদি যাদের থাকে তাদের কিন্তু হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডিরেক্টলি কিন্তু পারিবারিক ভাবে কিন্তু হার্ট ডিজিজ গুলো এভাবে কিন্তু আসলে আসে না। এই যে কোলেস্টেরলের বিষয়টি যেতে বলছিলেন আপনি, সেই কোলেস্টেরলের বিষয়টি যদি জানতে চাই যে এটি কি অল্প বয়স থেকে আস্তে আস্তে করে কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া শুরু করে, নাকি 30-এর পরে আসলে এই বিষয়ে সচেতন হওয়া উচিত কারণ? আসলে আমাদের এখন যে ফুড হ্যাবিট আসলে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জাঙ্ক ফুডে চলে যাচ্ছি, আমরা কোলেস্টেরল জাতীয় খাবার বেশি গ্রহণ করছি। ফলে দেখা যাচ্ছে যে যাদের একটু বয়স বেশি হচ্ছে এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে তাদের কিন্তু এই যে এবং সল্টেড খাবার খাওয়ার কারণে এবং চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে কিন্তু আমাদের কোলেস্টেরলের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এটা কিন্তু আসলে যে মানে কোলেস্টেরলের মাত্রা ছোট বয়সে কত থাকে, বড় বয়সে কত থাকে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ, খারাপ কোলেস্টেরল একটা আছে, ভালো কোলেস্টেরল আছে। এখন এই যে এলডিএল কোলেস্টেরল যেটাকে বলি আমরা খারাপ, এই কোলেস্টেরল যদি রক্তে বেশি থাকে তাহলে কিন্তু তাদের অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা বেড়ে যায়। অর্থাৎ তাদের কিন্তু রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোটিক হয়ে কিন্তু তাদের রক্তনালী চিকন হয়ে যায়, হার্টের রক্তনালী। তখন যেটা হয় কি, তখন হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এইচডিএল কোলেস্টেরল যেটা হচ্ছে যে শরীরে মানে রক্তনালীতে চর্বিটাকে কমায় রাখে, রক্তনালীতে চর্বিটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটাকে আসলে একটু হল্ট করে দেয়। এই এইচডিএল কোলেস্টেরল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, এই কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হার্ট ডিজিজটাকে প্রিভেন্ট করা যায়। পাশাপাশি যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে তারা কিন্তু আসলে হার্ট ডিজিজ বেশি আক্রান্ত হয়। এবং ডায়াবেটিস যাদের বেশি দেখা আছে তাদের দেখা যায় রক্তে এক ধরনের চর্বি যেটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড কিন্তু তাদেরকে বেশি থাকে। অর্থাৎ আমরা যারা কার্বোহাইড্রেট খাবার বেশি গ্রহণ করি, ট্রাইগ্লিসারাইড যাদের বেশি থাকে তাদের কিন্তু ইনডিরেক্টলি যেটাকে বলা হয় সেটাও কিন্তু দিয়েও কিন্তু হার্টের ডিজিজ হতে পারে এবং আমরা কিন্তু আমাদের ইসকেমিক হার্ট ডিজিজে আক্রান্ত হতে পারি। তার মানে এই যে আপনি বলছেন অনিয়মিত খাদ্যাভ্যাস হৃদযন্ত্রের উপরে প্রভাব ফেলতে পারে, এবং সেই সাথে কোলেস্টেরলের বিষয়টি যেটি বলছিলেন সেটা তো খাবার থেকেই তো আসছে। তার মানে ফ্যাটেরও দুইটি সোর্স আছে, একটি ভালো সোর্স এবং খারাপ সোর্স। আমরা খারাপ সোর্স থেকে নিব না। সেক্ষেত্রে ওষুধ ছাড়া কি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা?
যে আমাদেরকে কয়েকটা জিনিস খুবই মেনে চলতে হবে। সেটা হচ্ছে আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে চর্বিযুক্ত খাবার কম গ্রহণ করতে হবে। রেড মিট যেটাকে বলি আমরা, গরুর মাংস, খাসির মাংস এগুলো কম খেতে হবে। আমাদের যেগুলো চিংড়ি মাছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে, এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি আমাদের যে জিনিসটা মানে প্রচুর পরিমাণ আমাদের ভেজিটেবলস, ফ্রুটস খেতে হবে। আমাদেরকে মাছ জাতীয় জিনিসপত্র যেগুলো আমরা খাদ্য গ্রহণ করি, সামুদ্রিক মাছ খেতে হবে। তাহলে কিন্তু আমরা ভালো কোলেস্টেরল কিন্তু এইসব খাবার থেকে আমরা পেতে পারি। ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই খারাপ কোলেস্টেরল মাত্রা কিন্তু শরীরে যদি কম রাখা যায়, সেক্ষেত্রে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং অ্যাজমা পেশেন্ট যাদের, তাদের এবং যারা লো ব্লাড প্রেশারে ভুগছেন, তাদের কি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কি বেশি থাকে কিনা? যাদের অ্যাজমা পেশেন্টের সাথে হৃদরোগের ঝুঁকি অতটা বেশি নাই, কিন্তু অ্যাজমা রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, অ্যাজমাতে শ্বাসকষ্ট থাকে এবং হার্টের ডিজিজে কিন্তু শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ মানে দুইটা অসুখ কিন্তু শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে এবং যাদের পরিশ্রম করলে কিন্তু তাদের শ্বাসকষ্ট হয়। সুতরাং এই ডিজিজটাকে আমাদেরকে যদি আমরা পার্থক্য করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের আমরা যেমন ইসিজি, ইকো এবং ইটিটি এটা করে আমরা হার্ট ডিজিজটাকে পার্থক্য করতে পারি অ্যাজমার থেকে। আর অ্যাজমার ক্ষেত্রে রিভার্সিবিলিটি টেস্ট করে আমরা অ্যাজমা জানতে পারি। সুতরাং দুটো ডিজিজটাকে কিন্তু আমরা আলাদা করতে হবে এবং আমাদের ম্যানেজমেন্ট কিন্তু পুরোটাই আলাদা। এবং যদি এটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা জি, দুটো ডিজিজটাকে ভিন্নভাবে অ্যাড্রেস করে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর শেখর কুমার মণ্ডল, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল আজকে ডক্টরস অন কলে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।